পুরায় তাদের অবস্থা হয় হাড় ভাঙ্গা খাটুনি খেটে রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করার পরেও স্ত্রীকে খুশি করার মতো একটু বাজার সদাই করা তাদের জন্য কঠিন হয়ে যায়। সন্তান অসুস্থ হলে কলিজার টুকরা সন্তানকে একটু সুচিকিৎসা দিবে, একজন গরিব শ্রমিক বাবার পক্ষে সেটা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। গরিব শ্রমিক বাবার ঘরে যেই মা আছে, দুঃখিনী মা, অসুস্থ মা, সেই মা দুকে দুকে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। শ্রমিক সন্তানের পক্ষে চোখের অশ্রু ছাড়া কিছুই দেওয়া সম্ভব হয় না, কারণ মায়ের চিকিৎসার জন্য তার যেই প্রয়োজন, সেই প্রয়োজন মেটানোর মতো অর্থনৈতিক সঙ্গতি তার নাই। আর এই রাষ্ট্র শুধু বড়লোকদের নিরাপত্তা দেয়, এই রাষ্ট্র বড়লোকদের সমস্ত সার্ভিস দেয়, এই রাষ্ট্র শিল্পপতিদের নিরাপত্তা দেয়, এই রাষ্ট্র আমার শ্রমিক মেহনতি জনতার মৃত্যুমুখী মায়ের চিকিৎসা সেবা দিতে পারে না। মুহতারাম হাজিরিন, এই জন্য ইসলাম বলেছে সমাজে এমন একটা অর্থ ব্যবস্থা কায়েম করতে হবে কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, যেন টাকা পয়সা সমাজে একটা নির্দিষ্ট বড়লোক শ্রেণীর হাতে কুক্ষিগত না হয়ে যায়, বরং অর্থ ব্যবস্থা এমন হতে হবে যে বড়লোক টাকা যতই কামাক একটা নির্দিষ্ট পোরশন, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ গরিবের হাতে চলে আসতে হবে। এই রকম অর্থ ব্যবস্থা যতদিন দেশে কায়েম না করা যাবে ততদিন পর্যন্ত বৈষম্য সমাজ থেকে দূর হবে না। বৈষম্য দূর হবে কিভাবে? আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেছেন যাকাতের কথা, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মৌলিক বৈশিষ্ট্যই হলো এই, ধনীর কাছ থেকে, তার সম্পদের থেকে অতিরিক্ত যেই সম্পদ তার কাছে রয়েছে, তার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সম্পদ তার কাছ থেকে নিয়ে যেই গরিবের নিত্য প্রয়োজন পূরণ হয় না, যেই গরিবের সন্তানের খাবার আহার জুটে না, যেই গরিবের দুঃখিনী মায়ের চিকিৎসার ব্যবস্থা হয় না, যেই দরিদ্রের স্ত্রীর, তার গর্ভবতী স্ত্রীর নিরাপদ প্রসবের ব্যবস্থা হয় না, যেই গরিবের সন্তান চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরতেছে, বড় লোকের বিলাসী গাড়ি বাজেয়াপ্ত করে সেই টাকা দিয়ে গরিবের নিত্য প্রয়োজনের, তার জীবন ধারণের প্রয়োজন পূরণ করা রাষ্ট্রের দায়িত্ব। আমার রাষ্ট্রের যে অবস্থা, বড় লোকদের কাছ থেকে এই সকল বিলাসী দ্রব্য এগুলোকে বাজেয়াপ্ত করা লাগবে না, শুধুমাত্র গরিবের কাছ থেকে যে ট্যাক্স গুলো নেওয়া হয়, যে ভ্যাট গুলো নেওয়া হয়, এগুলো যদি এই সমাজপতিরা চুরি করে না খেত, দুর্নীতি আর লুটপাট না করত, বরং এই টাকাগুলো দিয়ে যদি দেশের জনগণের জন্য, গরিব দুঃখী সাধারণ মানুষের জন্য তাদের চিকিৎসার ব্যবস্থা করত, তাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজন পূরণের ব্যবস্থা করত, তাহলে এই দেশের সাধারণ নাগরিকরা এখন চিকিৎসাহীন ভাবে মারা যেত না। আমাদেরকে শুধুমাত্র উন্নয়নের গাল গল্প শোনানো হয়। উন্নয়নের গাল গল্প কিরকম? আমাদেরকে হিসাবের মার পেছে বুঝ দেওয়া হয়। হিসাবের মার পেছে একটা আপনাদেরকে ছোট্ট করে বুঝাই, এটাই আমার আলোচনার শেষ টপিক। এরপরে আমি আমার কনক্লুশন এবং পরিসমাপ্তির দিকে যাব। হিসাবের মার পেছ হলো, দেখেন, বাংলাদেশের সবচেয়ে সর্বশেষ যে অর্থ বছর 2024-25 অর্থ বছরে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয়, পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু আয় বুঝেন, মানে গড় আয়, সবার গড় আয় কত জানেন? বাংলাদেশের নাগরিকদের গড় আয় হলো $2,820। বাংলাদেশি টাকায় হয় প্রায় 3,40,000 টাকা। বার্ষিক আয় 3,40,000 টাকা। তো বার্ষিক যদি 3,40,000 টাকা আয় হইতে হয়, তো ধরে নেন আপনার পরিবারে যদি 4 জন সদস্য থাকেন, 4 জন, আপনি, আপনার স্ত্রী, আপনার একটা ছেলে আর একটা মেয়ে, 4 জন সদস্য যদি হয়, তাহলে বাংলাদেশে এক একটা পরিবার পিছু, যেই পরিবারের 4 জন সদস্য আছে, সেই পরিবারের মাসিক আয় আছে 14 লক্ষ টাকা।
বার্ষিক আয় যদি 14 লক্ষ টাকা হয়, তাহলে মাসিক আয় হওয়া লাগে কত? 1,20,000 টাকা করে। আমি আপনাদেরকে এই বিশাল মজমার মধ্যে জিজ্ঞাসা করতে চাই, হাজার হাজার মানুষ, আপনাদের কয়জনের এরকম মাসিক 1,20,000 টাকা ইনকাম আছে? হাত উঠান দেখি। এই যে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, এদের কারো কিন্তু 1,20,000 টাকা মাসিক ইনকাম নাই। তাহলে গড়ে 18 কোটি মানুষের ইনকাম, গড়ে 18 কোটি মানুষের বার্ষিক ইনকাম 3,40,000 কিভাবে হলো? কিভাবে হলো? একটা গল্প শোনাই আপনাদেরকে। এক বেটা গেছে খাল পার হইতে, খাল পার হওয়ার সময়